ওয়েলকাম টু লার্নিং ইংলিশ লিটারেচার। আজকে আলোচনা করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে একটি ব্রড কোয়েকশন। ডিসকাস চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিজ এজ। চসারকে তার সময়ের একজন রিপ্রেজেন্টেটিভ কবি হিসেবে আলোচনা করো। চসার রিপ্রেজেন্টস অ্যাজ নো আদার রাইটার ডাজ ইন দ্য মিডল এজেস। চসার প্রতিনিধিত্ব করে যেমনটা অন্য কোনো লেখক করেন না মধ্যযুগে। He stands in much the same relation to the life of his time as Alexander Pope does to the earlier phases of the 18th century and Tennyson to the Victorian era. তিনি অনেকটাই একই সম্পর্কে দাঁড়িয়ে আছেন জীবনের সাথে তার সময়ের, যেমন আলেকজান্ডার করেছেন 18 শতকে এবং টেনিসন মধ্যযুগে। And Chaucer's place in English literature is even more important than theirs, for he is the first great English writer. এবং ইংলিশ সাহিত্যে চসারের অবস্থান তাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তিনি প্রথম গ্রেট ইংলিশ রাইটার। The social groups of 30 pilgrims cover the entire range of 14th century English society, leaving only royalty on one hand and the fewer on other. 30টি তীর্থযাত্রী সামাজিক দলগুলি চতুর্দশ শতাব্দীর ইংরেজ সমাজের সমগ্র পরিসরে একদিকে কেবল রাজকীয়তা রেখে এবং অন্যদিকে সর্বনিম্ন। মেডিভাল শিভালরি ইজ ভিজিবল ইন হিজ রাইটিং। তার লেখায় মধ্যযুগীয় বীরত্ব দৃশ্যমান। চসার্স নাইট ইজ এ ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্পিরিট অফ দ্য মেডিভাল শিভালরি, হুইচ ওয়াজ এ ব্লেন্ড অফ লাভ, রিলিজিয়ন অ্যান্ড ব্রেভারি। চসারের নাইট মধ্যযুগীয় বীরত্বের চেতনা এবং প্রকৃত প্রতিনিধি, যা ছিল প্রেম, ধর্ম ও সাহসিকতার মিশ্রণ। He has been a champion of not fewer than 15 battles in the defense of Christianity. তিনি খ্রিস্টান ধর্ম রক্ষায় অন্তত 15টি যুদ্ধে চ্যাম্পিয়ন হয়েছেন। Being the embodiment of chivalric ideas, Chaucer's knight observed utmost courtesy. বীরত্বপূর্ণ আদর্শের মূর্ত প্রতীক। চসারের নাইট অত্যন্ত সৌজন্যতা পালন করে। He was not only worthy in politeness but also wise in decisiveness. তিনি শুধু ভদ্রতারই যোগ্য ছিলেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও জ্ঞানী ছিলেন। We must, however, point out that the spirit of true chivalry was breathing its last in the age of Chaucer. তবে আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে সত্যিকারের বীরত্বের চেতনা চসারের যুগে নিঃশ্বাস নিচ্ছিল। The knight, in fact, is a representative of an order which was losing its ground. নাইট আসলে একটি আদেশের প্রতিনিধি যা তার গ্রাউন্ড হারাচ্ছিল। The true representative of the new order is his young son, the squire, who has as much a taste for rivalry as for chivalry. নতুন আদেশের সত্যিকারের প্রতিনিধি হলো তার যুবক পুত্র স্কয়ার, যার বীরত্বের মতো আনন্দের স্বাদ রয়েছে। He is a lover and a lusty bachelor. তিনি একজন প্রেমিক এবং লম্পট ব্যাচেলর। Contemporary trade, commerce and art are also reflected in his writing. সমসাময়িক ব্যবসা, বাণিজ্য ও শিল্পকলাও তার লেখায় প্রতিফলিত হয়। The merchant is a typical representative of his class. বণিক তার শ্রেণীর একজন সাধারণ প্রতিনিধি। The countrymen and merchants have always made the two most common objects of humor and satire. দেশবাসী এবং বণিকরা সর্বদা হাস্যরস ও ব্যঙ্গের দুটি অতি সাধারণ বস্তু বানিয়েছে। But Chaucer lets the merchant go without much of satire, perhaps in recognition of the importance that his class had gained in his age. চসার বণিকদের বেশি ব্যঙ্গ না করেই যেতে দেন, সম্ভবত তার সময়ে তার ক্লাসের গুরুত্বের স্বীকৃতিস্বরূপ। The knowledge of astronomy, rather astrology, was a must for a physician, as all the physical elements were supposed to be the consequence of the peculiar configuration of the stars and planets. জ্যোতির্বিজ্ঞানী জ্ঞান বরং জ্যোতির্বিদ্যার একজন চিকিৎসকের জন্য অপরিহার্য ছিল, কারণ সমস্ত শারীরিক অসুস্থতা তারা এবং গ্রহের অদ্ভুত কনফিগারেশনের পরিণতি বলে মনে করা হয়েছিল। That is why the doctor of physics too was grounded in astronomy. এই কারণেই পদার্থবিদ্যার ডক্টর ও জ্যোতির্বিদ্যার ভিত্তি করেছিলেন।
Chaucer has a sly dig at the doctor in his reference to his gold-loving nature. চসার তার স্বর্ণপ্রেমময় প্রকৃতির উল্লেখে ডক্টরদের প্রতি একটি কৌশলী খোঁচা দিয়েছেন। The church had become a hotbed of profligacy, corruption and rank materialism. চার্চটি অশ্লীলতা, দুর্নীতি এবং পদমর্যাদার বস্তুবাদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। The monk is a fat, sporting fellow averse to study and penance. সন্ন্যাসী সহধর্মী, অধ্যয়ন এবং তপস্যা বিমুখ। The farer is a jolly beggar who employs his tongue to crave out his living. ফেয়ারার হলো একজন আনন্দময় ভিক্ষুক যে তার জিহ্বাকে কাজে লাগায় তার জীবিকা নির্বাহের জন্য। The fierce bothers more about modish ethos than austerity. ফিওরেস কঠোরতার চেয়ে মডিশ শিষ্টাচার সম্পর্কে বেশি বিরক্ত। The pardoner is a despicable parasite in trading in letters of pardon with the sinners who could ensure a seat in heaven by paying hard cash. ক্ষমাকারী পাপীদের সাথে ক্ষমা চিঠিতে ব্যবসা করার জন্য একটি ঘৃণ্য পরজীবী, যারা কঠিন নগদ অর্থ প্রদান করে স্বর্গের একটি আসন নিশ্চিত করতে পারে। The summoner is likewise a corrupt fellow. অন্যরাও একইভাবে দুর্নীতিবাজ। The only exception is the poor person, apparently a follower of Wycliffe, who revolted against the corruption of the church. একমাত্র ব্যতিক্রম দরিদ্র পার্সন, উইক্লিফের অনুসারী, যিনি চার্চের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। The clerk of Oxford represents the new intellectual culture. অক্সফোর্ডের ক্লার্ক নতুন বুদ্ধিভিত্তিক সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। He is an austere scholar who prefers 20 books of Aristotle's philosophy to grey clothes and musical instruments. তিনি একজন কঠোর পণ্ডিত, যিনি সমকামী পোশাক এবং বাদ্যযন্ত্রের চেয়ে অ্যারিস্টটলের দর্শনের 20টি বই পছন্দ করেন। Thus, the prologue is a comprehensive representation of the 14th century society, which consisted of three main classes: that of the knights representing medieval chivalry, that of the clergy representing the church, and that of the workers. সুতরাং প্রলোগ হলো চতুর্দশ শতাব্দীর সমাজের একটি ব্যাপক উপস্থাপনা, যা তিনটি প্রধান শ্রেণী নিয়ে গঠিত: মধ্যযুগীয় বীরত্বের প্রতিনিধিকারী নাইটদের, চার্চের প্রতিনিধিকারী পাদ্রীদের এবং শ্রমিকদের। These three classes constitute the main social structure, and we can reconstruct the life of the 14th century through it. এই তিনটি শ্রেণী প্রধান সামাজিক কাঠামো গঠন করে এবং এর মাধ্যমে আমরা চতুর্দশ শতাব্দীর জীবনকে পুনর্গঠন করতে পারি।